ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ এবং সেই সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামিম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কর্তাদের গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনীহা ব্যাঘাত ঘটায়, তথ্যে তৈরি করে দ্বিধা। এই কথা স্বীকার করছেন খোদ বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। কেন দায়িত্বপ্রাপ্তরা তথ্য দেন না সেটা নিয়ে রীতিমতো বিস্মিত তিনি। বলছেন পরিস্থিতি এমন যা বলার তাকেই বলতে হয়। তাই তো একজন স্পোর্টসম্যান খুঁজছেন পাপন, যিনি কথা বলবেন গণমাধ্যমে। কেন সভাপতির সংবাদ সম্মেলন লাইভ করার নিষেধাজ্ঞা দেয় বোর্ড, উঠেছে সেই প্রশ্ন। মিডিয়া কমিটির চেয়ারম্যান বলছেন তিনি জানেন না কেন এমন বাধ্যবাধকতা দেয়া হয়েছিল। এখন দেখছি বিসিবির কেউ কথাই বলে না টু রিপ্রেজেন্ট বিসিবি, তাহলে তো একটা বিরাট সমস্যা। এবং এটা করে দুইটা সমস্যা হচ্ছে, একটা হচ্ছে কনফিউশন অ্যারাইজ করছে, বাট এই কথাগুলো এখনো তারা বলবে না কেন। বিসিবি সভাপতির এমন বক্তব্যে পরিষ্কার তথ্যের প্রবাহে কোথাও না কোথাও বাধা আছে বোর্ডে। প্রশ্ন হচ্ছে, বরাবরই গণমাধ্যমের সামনে তথ্য দিতে যেখানে সভাপতি কোনো দ্বিধা করেন না, সেখানে কেন এই বাধা? কে না জানে তথ্যের অবাধ প্রবাহ থাকলে ক্রিকেট ভক্তরা জানতে পারেন কোথায় কি হচ্ছে, কেন হচ্ছে। দর্শক ভক্তদের কথা চিন্তা করে সেই তথ্য প্রচার করতে কাজ করেন গণমাধ্যম কর্মীরা। কিন্তু সাম্প্রতিক সময়ে বিসিবির বিভিন্ন গাইডলাইন নিয়ে উঠেছে নানা প্রশ্ন। বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপ শেষে গত 2 জুলাই বসেছিল বিসিবির গুরুত্বপূর্ণ বোর্ড সভা। বিশ্বকাপ পারফরমেন্স, কোচ চান্দিকা হাতেরু সিং সহ নানা ইস্যুতে বোর্ড কি সিদ্ধান্ত নেয় সেদিকে দৃষ্টি ছিল সবার। কিন্তু হঠাৎ করেই বিসিবির হোয়াটসঅ্যাপ গ্রুপে আসে নির্দেশনা, যেখানে জানানো হয় বিসিবি সভাপতির এই প্রেস কনফারেন্স সরাসরি লাইভ করা যাবে না। প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনও যেখানে লাইভ হয়, সেখানে বিসিবির সভাপতিকে নিয়ে কেন এই লুকোচুরি? মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটুও রীতিমতো বিস্মিত। লাস্ট মিটিংটাতে আমি দেশের বাইরে ছিলাম, আমি জুমে কানেক্ট ছিলাম। সো এই জন্য লাস্ট মিটিং এ যখন এই প্রেস মিটটা হয়, তখন সেখানে কি ইনস্ট্রাকশনটা দিয়েছে এবং কেন কে দিয়েছে সেই জিনিসটা আমার জানা ছিল না। বাট আমি আপনাকে একটা জিনিস একদম ক্লিয়ার করে বলতে চাই যে আমাদের বোর্ড সভাপতি সব সময় যখন উনি ক্যামেরার সামনে আসেন, তখন কিন্তু উনি সবসময় জিজ্ঞেস করেন লাইভ হচ্ছে কিনা বা এটা লাইভ আছে কিনা। যদি না থাকে তাহলে যেন লাইভ করা হয়। অনেক সময় আমাদের অনেক কথাগুলোকে বিভিন্নভাবে উপস্থাপন করা হয়। সো এই বিভিন্নভাবে উপস্থাপন করাটা কিন্তু যদি লাইভ হয়, তখন কিন্তু আর সেটা সুযোগটা কমে যায়। সো আমরাও চাই সংবাদ মাধ্যমে যখন কথা বলি, সেই কথাগুলো যেন অবশ্যই লাইভ থাকে। এসব নিয়ম যা তথ্য প্রবাহে বাধা তৈরি করে, একই সঙ্গে তৈরি করে ক্ষোভ আর সন্দেহ। শুধু তাই না, নানা সময়ে কথা বলার জন্য বিসিবির সভাপতি ছাড়া পাওয়া যায় না বাকিদের। বিষয়টি নিয়ে রীতিমতো বিরক্ত নাজমুল হাসান পাপনও তাই তো খুঁজছেন একজন মুখপাত্র। কথা বলার ব্যাপারে তারা কেন এত অনীহা থাকবে, এটা তো হইতে পারে না। সো সামবডি শুড স্পিক। একজন মিডিয়া স্পোক্স পারসন থাকতে হবে। ইউ চুজ অ্যামং ইয়োরসেলভস, কে হতে পারে। ইট কুড বি হেড অফ অপারেশনস, ইট কুড বি এনিবডি। ওরাই ঠিক করুন যে নাকি কন্টিনিউয়াসলি মিডিয়াকে ফেস করুন। কদিন আগে চট্টগ্রামে এইচপি এবং টাইগার্স ম্যাচ নিয়েও অস্বস্তিতে পড়তে হয়েছিল গণমাধ্যম কর্মীদের। মাত্র আধা ঘন্টা ফুটেজ নেওয়ার নিয়ম বেঁধে দেওয়া হয় বোর্ড থেকে। পরে প্রতিবাদ এলে পরিবর্তন করা হয় সেই নিয়মে। তাকনমিত, যমুনা স্পোর্টস, ঢাকা। যা রিপোর্টটা তখন আমরা দেখছিলাম, তাহমিদ অমিত, স্পেশাল করেসপন্ডেন্ট যমুনা স্পোর্টস, আমাদের সঙ্গে এই মুহূর্তে স্পোর্টস লাইভের সেটে যুক্ত হবেন। অমিত ভাইকে আমরা পেয়েছি এবং অমিত ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দিস ইজ ইউর সিট। এর আগে আপনাকে যখন সর্বশেষ পেয়েছিলাম, আপনাকে অস্থায়ী হোস্টের ভূমিকাটাও পালন করতে হয়েছিল। ওই যে ওই সময়টায় আপনি স্পোর্টস লাইভের অন্যতম মুখপাত্রদের মধ্যে ছিলেন, মানে সেটে উপস্থাপনার ক্ষেত্রে। আমার স্পেসিফিক কোয়েশ্চেনের জায়গাটা হচ্ছে এই যে তথ্য বিভ্রাটের যে জায়গাটা বা স্পোক্স পারসনকে নিয়ে যে কথার জায়গাটা, আমরা কিন্তু অনেক সময় দেখেছি কিছু আনস্মার্টনেস বলতে আমরা এমনও দেখেছি সংবাদ মাধ্যম আম্পায়ারদের পেছনে দৌড়াচ্ছেন, আম্পায়াররা সামনে দৌড়াচ্ছেন। জাস্ট কোনো ব্যাপার না, কোনো একটা প্রশ্ন করতেই হয়তো বা যাচ্ছিলেন, কিন্তু তারা ভয়ে ভেতর দিয়ে ঢুকে গেলেন, যেন তাদেরকে হয়তো বা বাঘ ভাল্লুক তারা রয়েছে, এরকম একটা ব্যাপার। কখনো কখনো আমরা এরকমও দেখি, উইথ ডিউ রেসপেক্ট আমি কথাটা বলছি, আমাদের যমুনা টেলিভিশনে স্যাটারডে নাইট স্পোর্টস নামে একটা অনুষ্ঠান হয়। একাধিকবার কোনো একজন কর্মকর্তাকে আমন্ত্রণ জানানোর পরও, কথা দেওয়ার পরও ওই দিনই তার পরিবারের কেউ একজন অসুস্থ হয়ে যান। তো এই যে বিষয়গুলো আমরা বুঝি গণমাধ্যমকে অ্যাভয়েড করতে চান, এড়াতে চান, কিন্তু দিন শেষে গণমাধ্যম তো একটা স্টেক হোল্ডার। সো এই যে স্পোক্স পারসনের কথাটা বিসিবি সভাপতি বললেন,
কতটুকু প্রয়োজনীয়তা আছে দেশের ক্রিকেটের স্বার্থে? অবশ্যই প্রয়োজনীয়তা আছে। এই যে মানুষটা যে পালাচ্ছেন কথা না বলে বা আমাদেরকে কথা দিয়ে আসেন না, তখন তো অনেক কিছু সন্দেহ হয়, কেন আসেন না। দেখা যাচ্ছে যে তিনি আসলে ব্যক্তিগত কারণে কোনো কাজে আসেননি, কথা বলেননি, পালাচ্ছেন কথা না বলে। কথা বললে কিন্তু জিনিসটা পরিষ্কার হয়ে যায়, নাহলে কিন্তু সন্দেহ হবে, শঙ্কা তৈরি হবে, নিশ্চয়ই এরা কিছু করছেন, কিছু লুকাতে চান, সেই জন্য হয়তো বা করছেন না। যে বিষয়টা নিয়ে রিপোর্ট করছিলেন যে বিসিবি সভাপতির এই প্রেস কনফারেন্সটা, চিন্তা করেন খুবই গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্স, সেই প্রেস কনফারেন্স কেন লাইভ করা হবে না, মানে কেন? এবং সেই অনুষ্ঠান কোনো একটা গণমাধ্যম বলে লাইভ করেছে, সেই জন্য তাদের প্রতি এই মানে তাদেরকে নিষেধাজ্ঞার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। চিন্তা করা যায় তারা কে করেন এই কাজগুলো। এখন মানুষ যদি সন্দেহ করে, দর্শকরা তো অনেক কথা বলেন, মাঠে ক্রিকেট খেলতে পারেন না, এখন আসছেন হচ্ছে এগুলো দেখানোর জন্য। এই যে ক্ষোভ তৈরি করে মানুষের মধ্যে, এবং একজন দুইজন দর্শক না, ওই গণমাধ্যম কর্মীরা কিন্তু বাইরে যে আলোচনা করছেন, দেখেন লাইভ করেন নেই, তখন কিন্তু দর্শকের মধ্যে এই ক্ষোভগুলো তৈরি হয়। এবং এই ক্ষোভগুলো যখন আপনি অ্যাড্রেস করবেন না, তখন কিন্তু বিসিবির প্রতি এই ক্ষোভ আজ না হোক কাল যে পড়বে, তখন কে সামাল দেবে এটি? তখন কিন্তু বিসিবি সভাপতিকে সামনে আসতে, আমি নিশ্চিত বিসিবি সভাপতি যে অনুষ্ঠানটি লাইভ করতে দেওয়া হয়নি উনি জানেন না। আমার কেন জানি মনে হয় বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান বলছেন কোট আনকোট, কে করেছেন, কে এই নির্দেশনা দিয়েছেন তিনি নিজেও জানেন না। তাহলে জানেনটা কে? বলতে তো হবে। গণমাধ্যমে এই নিউজগুলো আসলে আসবে, সেটা ক্রিকেটের স্বার্থেই হবে, এবং সেটা এই জনপ্রিয়তা আছে বলে কিন্তু ক্রিকেট এই জায়গাটায় আছে, এটা মাথায় রাখতে হবে। এমন নাম যে আমরা ওয়ার্ল্ড কাপে অনেক কিছু করে আসছি, এমন না যে এই ওয়ার্ল্ড কাপে ব্যর্থ হয়েছি, তা কিন্তু না। আপনি ইংল্যান্ডের হয়তো উদাহরণ টানবেন, হয়তো ভারতের উদাহরণ টানবেন, অনেক কিছু তারা অনুশীলনে করে, আমরা অনুশীলনের নিয়ম থাকতেই পারে, অনুশীলনের সময় অনেক কিছু করা যাবে না। কিন্তু দেখেন আমি ইংল্যান্ডে এই ভারতকেও দেখেছি গণমাধ্যমকে ডেকে তাদেরকে আলাদা করে ইন্টারভিউ দিতে, শুধুমাত্র ওই দেশের জন্য, কিন্তু সেগুলো তো মানা হয় না। তখন কোথায় চলে যায়? তথ্যের অবাধ প্রবাহ না থাকলে এই সমস্যাটা তৈরি হয়। মঞ্জুরের ডেফিনেটলি কোয়েশ্চেন আছে, আমি একটা কোয়েশ্চেন মাঝখানে করতে চাই, সেটা হচ্ছে অনেক সময় এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ওই পাড়ায় যারা থাকেন বোর্ড কর্মকর্তা, ডিরেক্টর, তাদের মধ্যে একটা কথা আছে যে মিডিয়া দেশের ক্রিকেটকে সামহাও অনেক দিকে ম্যানিপুলেট করে। কিন্তু টু বি ভেরি অনেস্ট, একদম দায়িত্ব নিয়ে যদি বলি, কখনো কখনো এরকমও দেখা যায় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো একটা ডিপার্টমেন্টের দায়িত্বপ্রাপ্ত পরিচালক অন্য আরেকটা ডিপার্টমেন্ট নিয়ে কথা বলেন, তখন সমালোচনা করেন। আবার দেখা যায় যে সেই ডিপার্টমেন্টের দায়িত্বপ্রাপ্ত কেউ তাকে নিয়ে কথা বলছেন, এন্টায়ার প্রসেস নিয়ে বিভিন্ন তথ্য, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন তথ্য। তো দিন শেষে যে কথাটা বলা হয় যে মিডিয়ার দায়, মিডিয়া ম্যানুপুলেট করে, কিন্তু দিন শেষে ওই যে ম্যানুপুলেশনটাই মিস ইন্টারপ্রিটেশনের জন্যই হয় কিনা, কারণ তাদেরই দেখা যায় যে বিভিন্ন সময় বিভিন্ন জন বিভিন্ন কথা বলছেন একটা এই নিয়ে তো অনেক গুঞ্জন আছে স্বামী, যারা ম্যানিপুলেট করে তাদেরকে আবার পেট্রোনাইজ করা হয় নিজের স্বার্থে। তা আপনি জানেন কারা ম্যানিপুলেট করছে, সেটাও আবার পেট্রোনাইজ করবেন, আপনার তো লাগে তাদেরকে, তাই না? এই বিসিবিতে এবার যে ওয়ার্ল্ড কাপ নিয়েও অনেক কথাবার্তা কিন্তু আছে, হ্যাঁ, সে প্রশ্নের উত্তরগুলো তো আছে, প্রশ্ন আছে। যেটা বলছেন যে তথ্যে দেয়া হয় না, বিসিবি পরিচালকরা একজন আরেকজনের নামে মিডিয়া আসলে ঠিকই কথা বলতে, বোর্ড মিটিংয়ে তারা কী করে? যে সমালোচনা তারা গণমাধ্যমে করছেন সেটা তো বোর্ড মিটিংয়ে হওয়ার কথা, আপনি এই ডিপার্টমেন্টের কাজটা এভাবে করতে পারছেন না, সেটা করবার কথা। আসলে এই প্রশ্নগুলো থাকে। ক্রিকেট ম্যানেজমেন্টের এই সমস্যাটা আমরা বলছি যে পেশাদারিত্ব কোনো জায়গাটাতেই নেই। আপনি যখন এই পেশাদারিত্বগুলো আসবেন না, দিন শেষে পাবলিক কিন্তু ওই কথাটা খায় বেশি, যে সাংবাদিকরা বেশি বুঝে। এবং আপনি যে একটা কথা বলেন, সব থেকে বড় উদাহরণ বোধহয় এটাই যে নাজমুল হাসান পাপন নিয়ে একটা বড় ট্রল হয়, সেটা হচ্ছে যে আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ। তিনি এই কথাটি বলেননি, একদিন বলেছেন যে আমি কখনোই বলিনি, দ্যাটস ট্রু। আমি সেই প্রেস মিটটাতে ছিলাম, আমি আনকোট মিস আনকোট করা খুব অপছন্দ করি সাংবাদিক হিসেবে। আপনি যখন কোনো রিপোর্ট করবেন, এক্স্যাক্টলি একজন যে তথ্য দিয়েছেন সেটা আপনার দেওয়া দায়িত্ব, সেটা আপনার পক্ষে যাক বিপক্ষে যাক যাই হোক না কেন। বিসিবি সভাপতি এই কথাটি বলেছিলেন যে এই ক্রিকেটাররা এই বিশ্বকাপে খেলতে গেছে, আমাদের টার্গেটটা হচ্ছে নেক্সট বিশ্বকাপ, এরা হয়তো নেক্সট বিশ্বকাপে ভালো খেলবে, ওই অংশটা কেটে দেওয়া হয়েছে। এখন এখানেই তো মজার বিষয়, সেই প্রেস কনফারেন্সটা যদি লাইভ করা হতো তাহলে কিন্তু আপনার কাছে প্রমাণ থাকতো। ব্যাপারটা এরকম না ট্রল করার সময় কেটে সামাজিক মাধ্যমে ট্রল করা হয়েছে। আপনি বলছেন যে এই প্লেয়াররা পরের বিশ্বকাপে খেলবে, নেক্সট বিশ্বকাপটাতে আমরা ভালো করতে চাই, এদের অভিজ্ঞতাটা কাজে লাগবে, আপনি সেটা বলে বানিয়ে দিয়েছেন আমাদের টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ। আপনি তো নিজেই শিকার, আর শিকার হবেন না কেন? আপনি সেই পথটা নিজেই তৈরি করছেন। কেন তৈরি করছেন? বিসিবি কেই নিয়ম করেছে বিসিবির সভাপতির লাইভ করা যাবে না। উনি কি বিসিবির কর্মকর্তা, বিসিবি সিও? উনি বিসিবির একজন ডিরেক্টর, উনি বিসিবির ক্যাপ্টেন, মানে ক্যাপ্টেন না, ম্যাচের ক্যাপ্টেন বা কোচ কথা বলছেন কোনটা লাইভ করবেন। উনি একজন বিসিবির প্রেসিডেন্ট, উনি কেন কথা বলতে আসবে সেটা লাইভ করা যাবে না? আমি জানি না এটা কেন। এই ঘটনাগুলোই ঘটে তাদের ভিতরে।
আমিও ঠিক এই বিষয়টাই জানতে চাচ্ছিলাম আসলে। আপনি তো দীর্ঘদিন ধরে যেহেতু বিসিবির সকলকে দেখছেন, তাদের সাথে কাজ করছেন, আপনার কাছে কি মনে হয় বিসিবিতে এই যে তথ্যের সরবরাহের যে এই যে একটা বাধা, এই বাধাটা কেন এবং কোথা থেকে আসে? এই যে বলছিলেন বারবার হচ্ছে গিয়ে নাজমুল হাসান পাপনকে কথা বলতে, তিনি এখন ক্রীড়ামন্ত্রী, তার ভাস্ট রেসপন্সিবিলিটি, তারপরও কেন তাকেই কথা বলতে হচ্ছে? বা এই যে বাধাগুলা বা এই যে একটা মিসকমিউনিকেশন, এটা কিসের জন্য আসলে? আসলে এরকম কথাবার্তা আমরা অনেক আগে থেকে, যখন আম্পায়ার্স নিয়ে অনেক অভিযোগ উঠতো, জি। তখনও কিন্তু অভিযোগ এড়িয়ে চলা হতো। হ্যাঁ, আমরা যখন বলতাম ম্যাচ পাতানো নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, এগুলো হয়েছে তো ভাই, অস্বীকার করার কোনো পথ নেই। আপনি যখন এরকম অস্বীকার করতেই থাকবেন তখন তো পরিণামে যে ভোগ করছেন আপনারা। জি। আপনি গণমাধ্যমের অসংখ্য দিন বলেছে এরকম ম্যাচ পাতানো হয়নি, ম্যাচ ফিক্সিং হয়নি, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন লিগে এসব ঘটেনি, বারবার অস্বীকার করেছেন। ভাই, অস্বীকার করলে লোকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। যে হাজার হাজার ক্রিকেট ভক্ত, কোটি ক্রিকেট ভক্ত ক্রিকেটটাকে ধরে রেখেছেন, বাজিয়ে রেখেছেন, যার মাধ্যমে আপনারা কোটি কোটি টাকা ইনকাম করেন, বলেন 900 কোটি টাকার ক্রিকেট বোর্ড, এরা যদি কখনো মুখ ফিরিয়ে নেয় তখন আপনার কিন্তু কিছুই থাকবে না। তা আপনার সময় আছে সে ক্ষোভটাকে অ্যাড্রেস করার। আপনি যদি না করতে পারেন, এক সময় যদি আম্পায়ারিং নিয়ে যদি এইসব কথার উত্তর দেওয়া হতো ঠিক সময়, তারা আসলে করেন না, আমার মনে হয় তারা ভয় পায়। জি। এই যে বিসিবিতে মাঠ কেনা হচ্ছে বিভিন্ন জায়গায়, যে বিসিবিতে তৈরি করা বিভিন্ন টাইপের মাঠ, এই মাঠ কেনা নিয়ে অনেক প্রশ্ন আছে, কিন্তু প্রশ্ন করবেন কাকে? এই গ্রাউন্ডস কমিটি কিছুদিন আগে একটা মিডিয়া নিউজ এসেছিল যে শ্রীলঙ্কার সিন্ডিকেট বলা হয়েছে, যে গামিনী ডি সিলভাকে নিয়ে অনেক প্রশ্ন আসছে। আমাদের যিনি চলে গেছেন, টমি হ্যামিংস চলে গেছেন, তিনি বলে গেছেন একটা গণমাধ্যমে, তিনি কেন এরকম কথা বলছেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। আপনি যদি সমস্যাটা স্বীকার করবেন, সমাধান করার চেষ্টা করবেন যে কি সমস্যা আছে, কিন্তু আপনি সেটা স্বীকারই করেন না। এইভাবে স্বীকার না করতে করতে অনেক দূর চলে যায়। মাহমুদুল হাসান জয়ের অলরাউন্ড নৈপুণ্যে ভর করে অস্ট্রেলিয়ার ডারউইনে পাকিস্তান শাহিনসকে 5 রানে হারিয়েছে বিসিবি এইচপির দেয়া 296 রানের টার্গেট তারা করতে নেমে পার্ট টাইমার মাহমুদুল জয়ের 5 উইকেট নেওয়ার ম্যাচে 290 রানে অল আউট হয়েছে পাকিস্তান শাহিনস। এই জয় 4 দিনের 2 ম্যাচের সিরিজ 1-1 ড্র করলো বিসিবি এইচপি। 250-র পাশাপাশি 5 উইকেট নেয় ম্যাচ সেরা হয়েছেন মাহমুদুল হাসান জয়। প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচ জয়ের জন্য মরিয়া ছিল বিসিবি এইচপি। প্রথম ও দ্বিতীয় 2 ইনিংসেই মাহমুদুল হাসান জয় ও আইচ মোল্লার জোড়া 50-তে পাকিস্তান শাহিনসকে 296 রানের টার্গেট দেয় এইচপি। ডারউইনে দ্বিতীয় ইনিংসের শুরুটা দারুণ ছিল পাকিস্তানিদের। বিনা উইকেটে 96 রান তুলে ফেলেছিল তারা। তবে এরপর পেসার রেজাউর রহমান রাজা 3 উইকেট নিয়ে লড়াই ফেরায় এইচপিকে। সেই মোমেন্টামটা কাজে লাগিয়ে বিসিবি এইচপির স্পিনাররাও দাপট দেখাতে থাকেন, বিশেষ করে পার্ট টাইমার জয়ের স্পিনে নাকাল শাহিনস। 7 উইকেটে 230 রানের দলে পরিণত হয় পাকিস্তান শাহিনস। শেষ 3 উইকেট হাতে রেখে পাকিস্তান শাহিনসের দরকার ছিল 66 রান। অষ্টম উইকেটে 57 রানের জুটি করেন মোহাম্মদ আমির ও খুররাম শেহজাদ। পরে এই দুজনকে ফেরান মাহমুদুল হাসান জয়। হাসান মুরাদ শেষ উইকেটে আকরামকে বোল্ড করলে 5 রানের জয় পায় বাংলাদেশ এইচপি। 21 রান খরচায় 5 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন মাহমুদুল হাসান জয়। আসলে এটা আমাদের ডু অর ডাই ম্যাচ হিসেবেই আমরা ধরে নিয়েছিলাম যে আমরা প্রথম ম্যাচটা হেরে গিয়েছি, সো এটা আমাদের কামব্যাক ম্যাচ ছিল, সো এটা আমাদের সিরিজ লেভেল হয়েছে। সো আমরা খুব হ্যাপি যে আমরা উইন হয়েছি এবং সিরিজ লেভেল করে আমরা দেশে যাচ্ছি। আমাদের আসলে সবার যে কমিটমেন্ট ছিল আমরা একদম শেষ পর্যন্ত খেলাটাকে নিয়ে যাব। সো আমরা একদম শেষ বল পর্যন্ত ওয়েট করছি যে 10 উইকেট নেওয়ার পর আমরা ম্যাচটা জিতেই বের হবো। সো এটা আমাদের সবার মধ্যে একটা কমিটমেন্ট ছিল। ব্যাট বলে দুর্দান্ত পারফর্ম করে ম্যাচ সেরা হয়েছেন এইচপি অধিনায়ক মাহমুদুল হাসান। তবে তার 5 উইকেট নেওয়াটাই হয়তো অবাক করবে অনেকেই। বাংলাদেশ জাতীয় দলের টেস্ট পোলের এই ব্যাটার জানিয়েছেন বল হাতে সাফল্য পাবার রহস্য। আসলে আমি সবসময় চেষ্টা করি নেটে সবসময় বোলিং করার, তো এখন অপরচুনিটি আসছে ম্যাচে বোলিং করার, আমি জাস্ট নেটে যেগুলো বোলিং করছি ম্যাচে ওইভাবে আর কি নিজের প্ল্যান অনুযায়ী বোলিং করে সাকসেস হয়েছে। হ্যাঁ অবশ্যই, কারণ এটা আমার ফার্স্ট ক্লাস 5 উইকেট। সো আমি বলবো যে এটা আমার ক্যারিয়ারের সেরা বোলিং এবং আমার ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ আমরা উইন হয়েছি। 4 দিনের ম্যাচের সিরিজে সমতা এনে দেশে ফিরবে এইচপির লঙ্গার ভার্সন স্কোয়াডের ক্রিকেটাররা। তবে এইচপি দলের ওয়ানডে ও টি20 সিরিজ এখনো বাকি। কথা আছে যে শেষ ভালো যার সব ভালো তার। সো আমরা লাস্ট 4 ডেটা উইন হয়েছি। এখন যারা সাদা বলে খেলবে ওদের জন্য শুভকামনা, ওরা যেন এই মোমেন্টামটা ধরে রাখে, তাদের ওয়ানডে সিরিজ এবং টি20 টুর্নামেন্টটা ভালোভাবে শেষ করে। মাহমুদুল হাসান জয় সহ জাতীয় দলের 4 থেকে 5 জন ক্রিকেটার নিয়ে বাংলাদেশ এ দল আগামী 6 আগস্ট যাবে পাকিস্তান সফরে। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস।
অমিত ভাই, অস্ট্রেলিয়ার মাটিতে এইচপি দলের দারুণ একটা সাফল্য, অবশ্যই সাফল্যে আমরা অনেক বেশি খুশি হই। মাহমুদুল হাসান জয় টেস্ট দলে হয়তো বা থাকছেন, কিন্তু আইচ মোল্লাকে নিয়ে অনেকে বলছেন যে এই যে এই ম্যাচে উনি এত ভালো রেজাল্ট করেছে, অ্যাকর্ডিং টু দ্য ট্রেডিশন হয়তো বা এই এক ম্যাচের পরিসংখ্যান দিয়ে হয়তো বা উনি জাতীয় দলের ডাক পেয়ে যাবেন। আপনার কাছে অ্যাকর্ডিং টু ট্রেডিশন অ্যাকর্ডিং টু ট্রেডিশন হতে পারে, বাংলাদেশের ক্রিকেট আসলে এরকম হয়, এক ম্যাচ 2 ম্যাচ ভালো খেললো, তারপরে হয়ে গেল, তো ওয়ান ডে ভার্সনে ভালো করলো, আমরা ইনামুল হক বিজয়কে নিয়ে টেস্ট খেলায় দিলাম, এরকম তো ঘটেছে। এই যে একই কথা, আপনার জবাব দিতে নেই, এই প্রশ্নের উত্তরটা কে দেবে? আইএইচ মল্লিককে অনেকে বলবে যে আমরা এইচপিতে তৈরি করেছি সেই জন্য, কিন্তু আইএইচ মল্লিককেও যদি আপনি নিতে চান আরও সময় অপেক্ষা করতে হবে আপনাকে, না হলে এই ছেলেটার ক্ষতি হবে। বাস্তবতা সেটাই। আপনি বিশ্বকাপও আমরা দেখেছি এরকম, মানে এই যে জবাব দিতে যখন থাকবে, আপনার প্ল্যানিং খুব পরিষ্কার থাকবে, কে বলবে এই প্রশ্ন আপনি কাকে করবেন? এখন প্রশ্নের উত্তর দেওয়ারও তো কেউ নেই, প্রশ্ন করলে আপনি আমার শত্রু হয়ে যাবেন, ভাবতেছে আমি তার ক্ষতি যাচ্ছি। কিন্তু ক্রিকেট বোর্ডের বোঝা উচিত, কারোর প্রশ্ন করার অর্থ এই নয় তার আমরা খারাপ চাই। কাউকে প্রশ্ন যখন করা হয়, যাকে ভুল ধরিয়ে দেওয়া হয়, তার আমরা মঙ্গল চাই, কারণ ক্রিকেট এগিয়ে গেলে আমাদেরও লাভ। আমরা আসলে এই ইতিবাচক খবরগুলোই দিতে চাই এবং শিরোনাম এগুলোই হওয়া উচিত। এই ইতিবাচক খবরগুলোই আমরা দিতে চাই এবং দিন শেষে ক্রিকেটটা মাঠে ফিরে আসবে। এরপরে বাংলাদেশের পাকিস্তানের সঙ্গে পাকিস্তান মূল দলের সঙ্গে বাংলাদেশ মূল দলের টেস্ট সিরিজ রয়েছে, আমরা সেটাও দেখতে চাইবো। মাঠে বাংলাদেশ ভালো পারফর্ম করবো। অমিত ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।